আই উড্র ঠিক আছে। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই মাননীয় স্পিকার। আমার বক্তব্যের সময় যদি এইভাবে কমেন্টস করা হয় তাহলে আমার এখানে দাঁড়ানোর প্রয়োজন নেই। সারাদিন দাঁড়ায় থাকতে পারবেন, আমিও দাঁড়ায় থাকবো। দিনে দুপুরে প্রকাশ্যে অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষের নাগরিকের কাছ থেকে ছিনতাই হচ্ছে, রাহাজানি হচ্ছে, সেই ব্যাপারে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কি ভূমিকা নিচ্ছেন এবং পরবর্তীতে সরকার দলীয় এমপি সহ বিরোধী দলীয় এমপিদেরকে যে হামলা শিকার হয়েছে, সেই হামলায় যে মামলা হয়েছে, সেই মামলার আসামিদেরকে গ্রেপ্তার না করে বরং উল্টো যে মিথ্যা মামলা হয়েছে তার প্রেক্ষিতে সেই আসামিদেরকে গ্রেপ্তার করে যে আইনের শাসনের টোটাল কবর রচনা করা হচ্ছে, এই ব্যাপারে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী পদক্ষেপ জানতে যাচ্ছে। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়ে, পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এক কথা না। প্রথম কথা হচ্ছে নির্ধারিত আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই। বসুন। আমি যদি কথা নাই বলতে পারলাম, এটাই যদি ডেমোক্রেসি আপনি হয়। উত্তর দেন মাননীয় আমি সদস্য। কি শুনতাম, কেউ তো শুনছেন। আপনি উত্তর দেন, প্রশ্ন যে করেছে তার উত্তর দেন। মাননীয় সদস্য শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা বর্তমান সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বিগ্নতার সাথে লক্ষ্য করছি যে দিনে দুপুরে অস্ত্র ব্যবহার করে ছিনতাই হচ্ছে। আমরা লক্ষ্য করছি মানুষের ইচ্ছার ভিত্তিতে নির্বাচিত সংসদ সদস্যদের উপরে হামলা হচ্ছে, এমনকি সরকার দলের আইনুল হক সাহেব, এস.এম. জাহাঙ্গীর সাহেব, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন সেখানে পর্যন্ত তাকে কেন্দ্র করে ভুয়া স্লোগান দেওয়াটাও তো আমরা লক্ষ্য করেছি। এই পরিস্থিতিটা তো শুধুমাত্র সরকার দলীয় সংসদ সদস্যদের সাথে না, এই সরকার দলীয় সংসদ সদস্য এবং বিরোধী দলীয় সংসদ সদস্যরা যখন হামলার শিকার হন, তার প্রেক্ষিতে যে মামলা হয়েছে সেই মামলাগুলোর কোনো আসামিকে গ্রেপ্তার না করে বরং তার প্রেক্ষিতে যে মিথ্যা ভুয়া মামলা দেওয়া হয়েছে সেই মামলায় ওই বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই প্রসঙ্গে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদক্ষেপ জানতে চাই। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, পয়লা 1 মিনিট একটু আমি অমনোযোগী ছিলাম। কোন প্রসঙ্গে বলছে সেগুলো শুনেছি, কোন ঘটনায় বলেছেন যদি একটু বলতেন। আবার করেন প্রশ্ন, যেটুকু উনি বুঝতে পারেন না ওইটুকু, শুধু ফার্স্ট পার্ট। জি মাননীয় স্পিকার, ধন্যবাদ। আমি প্রথমে বলেছিলাম যে দিনে দুপুরে প্রকাশ্যে অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষের নাগরিকের কাছ থেকে ছিনতাই হচ্ছে, রাহাজানি হচ্ছে, সেই ব্যাপারে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কি ভূমিকা নিচ্ছেন এবং পরবর্তীতে সরকার দলীয় এমপি সহ বিরোধী দলীয় এমপিদেরকে যে হামলা শিকার হয়েছে, সেই হামলায় যে মামলা হয়েছে, সেই মামলার আসামিদেরকে গ্রেপ্তার না করে বরং উল্টো যে মিথ্যা মামলা হয়েছে তার প্রেক্ষিতে সেই আসামিদেরকে গ্রেপ্তার করে যে আইনের শাসনের টোটাল কবর রচনা করা হচ্ছে, এই ব্যাপারে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী পদক্ষেপ জানতে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়ে, পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এক কথা না। প্রথম কথা হচ্ছে নির্ধারিত আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই। আমি কাউকে বললেন আমি তো আপনারা কথা বলার সময় কথা বলি নাই। মাননীয় স্পিকার, আমি আপনার সেলটার যাচ্ছি। মাননীয় বিরোধী দলীয় সদস্যবৃন্দ, আপনারা অনুগ্রহ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনবেন। ইয়েস, আই উড্র ঠিক আছে। মাননীয় স্পিকার, অনুগ্রহ করে বসুন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনুন। মাননীয় স্পিকার, মাননীয় সদস্যবৃন্দ, অপেক্ষা করুন। মাননীয়, 1 মিনিট বসুন। মাননীয় সদস্যবৃন্দ বসুন। মাননীয়, জাস্ট হোল্ড অন প্লিজ, আমার কথা শুনুন, লিসেন টু মি। মাননীয় সদস্যবৃন্দ, বলো। হয়েছে তো, অনেকক্ষণ বলেছেন। এখন
আপনারা অনুগ্রহ করে বসুন, অনুগ্রহ করে নিজের আসনে বসুন। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আপনারা অনুগ্রহ করে বসুন, অনুগ্রহ করে নিজ নিজ আসনে বসুন। কথা বলার তো অনেক সুযোগ আপনাদেরকে দিচ্ছি, এইভাবে ঢালাও না বলে মাইকে বললে তো সবাই শুনতে পায়। আপনাদেরকে সুযোগ দেওয়া হবে, যখন সুযোগ পাবেন মাইকে বলবেন। আরেকটি কথা আমি বলতে চাই, যেখানে আপনাদের বিরোধী দলের চিফ হুইপ দাঁড়িয়েছে, সামনের সারির সদস্যবৃন্দ দাঁড়িয়েছে, তখন অনুগ্রহ করে পিছনের সারি থেকে বক্তব্য দেবেন না। আপনাদের নেতারা কি বলে সেটা শোনার চেষ্টা করবেন, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। প্রচুর সুযোগ আছে আপনাদের জন্যে, এই সংসদে বক্তব্য দেওয়ার প্রচুর সুযোগ আছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এটা তো আওয়ামী লীগের আমল না, এখানে আপনারা ইচ্ছা মতো সরকারকে ক্রিটিসাইজ করতে পারছেন। আরেকটি মাননীয় সদস্যবৃন্দ, বসুন প্লিজ, অপেক্ষা করুন, বসুন বসুন বসুন। অনুগ্রহ করে নিজের নিজের আসনে বসুন। আপনাদেরকে বারবার অনুরোধ করছি, আপনাদেরকে স্পিকারের আসন থেকে বারবার অনুরোধ করা হচ্ছে, অনুগ্রহ করে বসুন। আপনাদের তো উত্তর দেওয়ার সুযোগ পাবেন। শোনেন, আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তর শুনুন, তারপর যদি প্রয়োজন হয় আপনারা বলতে পারবেন। কিন্তু এই যে স্পিকারের কথা বলার সময় যে জোশটা আপনারা দেখাচ্ছেন, এটা সংসদ পরিপন্থী কাজ। সংসদের রীতিনীতি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে। আপনাদের কাছ থেকে আমি সহযোগিতা কামনা করছি। মাননীয় না ঠিক আপনার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দেবেন, তারপর আমি বিরোধী দলের নেতাকে দেব। আপনি বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বক্তব্য দেন, তারপর আপনি বলবেন। বিরোধী দলের নেতা অপেক্ষা করুন, তার বক্তব্যটা শেষ করুন, তারপর আপনি বলবেন। আপনাকে ফ্লোর দেব। মাননীয় সদস্যবৃন্দ, প্রশ্ন উত্তরের সময় একজন মন্ত্রীকে যদি উত্তর দিতেই আপনারা না দেন, উত্তর উনি দিন, তারপরে যদি উত্তর পছন্দ না হয় আমি বিরোধী দলের নেতাকে মাইক দেব। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি আমার দিকে তাকিয়ে কথা বলেন। আমি তো কথা বলতে, মাননীয় স্পিকার, না বলেন বলেন। আমার যে শব্দ চয়নে তাদের আপত্তি আমি ভাই সংক্ষেপে বলেন, সংক্ষেপে বলেন। সেইটার জবাব তো আমি দিতে পারবো। আপনি জবাব আমি দেন। মিন করেছি এটা জাতীয় সংসদ। মাননীয় সদস্য সারাদিন দাঁড়ায় থাকতে পারবেন, আমিও দাঁড়ায় থাকি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি প্রশ্নের উত্তর দেন, মাননীয় আর তাদের স্পিকার, দিকে তাকায় বক্তব্য দেবেন। আপনি যদি আমাকে কথা address না করে বলেন। বলতে দেন
তাহলে কিসের বাক স্বাধীনতা? আপনি আমাকে অ্যাড্রেস করেন, বলেন। না, আমি আপনার দিকেই তাকিয়ে কথা হ্যাঁ, বলছি। বলেন, সংক্ষেপে মানে বলেন। স্পিকার, আমাদের এখানে প্রশ্ন যেমন স্পেসিফিক করতে হয় এই সংসদে, সম্পূরক প্রশ্ন একই রকম করতে হবে। আমি যদি কথা নাই বলতে পারলাম, এটাই যদি ডেমোক্রেসি আপনি হয়, উত্তর দেন, মাননীয় আমি সদস্য কি উত্তর দেন। শুনতাম? কেউ তো শুনছেন। আপনি উত্তর দেন, প্রশ্ন যে করেছে তার তুমি উত্তর দেন। প্রথমে বলেছেন আপনারা কি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনতে রাজি না? স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর আমি বিরোধী দলের নেতাকে দেব। কোথায় চিন্তা হয়েছে বলতে হবে। মাননীয় সদস্যবৃন্দ, আপনারা 2 মিনিট ধৈর্য ধরে অপেক্ষা করুন। আসমানের উপর কথা দিতে হবে না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি জবাব দেন। মানে স্পিকার, নূতন কোথায় বিরোধী দলীয় কোন এমপির মামলায় আসামি গ্রেপ্তার হয় না সেটা স্পেসিফিক প্রশ্ন দরকার। বলেন, তারপর বলেন। এবং কোথায় চিন্তায় হয়েছে আসামি গ্রেপ্তার হয় নাই সেটার স্পেসিফিক বর্ণনা দরকার। শুধু হাওয়াই ভাবে যদি বলা হয়, আমভাবে যদি বলা হয় যে এই সমস্ত হচ্ছে প্রতিকার কি, বিরোধী দল এমপির উপর হামলা হচ্ছে প্রতিকার কি, স্পেসিফিক কোশ্চেন করতে হবে। সেই জন্য বলছি এটা মহান জাতীয় সংসদ, বাইরের বক্তৃতা এখানে চলে না। ওকে, ধন্যবাদ। স্পেসিফিক প্রশ্ন করতে হবে, ধন্যবাদ মাননীয় specific স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তর দিতে হবে। মাননীয় That was my intention. Enough. Thank মাননীয় বিরোধী দলের নেতা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাকে আগে সুযোগ দিলে ওনার কথাটা শুনতে পেতাম। বক্তব্য কি আপনি দিবেন না আমি দেব? মাননীয় স্পিকার, এটা অশোভন, এটা অশোভন। আমার বক্তব্যের সময় যদি এইভাবে কমেন্টস করা হয় তাহলে আমার এখানে দাঁড়ানোর প্রয়োজন নেই। বলেন মাননীয় বিরোধী দল নেতা, বলুন আপনার বক্তব্য বলুন। আপনি মাননীয় স্পিকার, আমি সম্মানিত সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আজকে নতুন করে তিনি এই শব্দগুলো উচ্চারণ করেন নাই। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই। মাননীয় স্পিকার, শিক্ষকতা করতে হলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন, ওখানে যার পছন্দ গিয়ে ভর্তি হবে, ওনার লেকচার শুনবে। আজকে একই বক্তব্যে 2 বার উনি অ্যাটাক করে ফেললেন। আমার সঙ্গীরা তো মনে করে, আমি নিজেও মনে করি যে এইটা কালচারাল না, এইটা পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম। এটা হওয়া উচিত না। উনি এই পল্টন আজকে নতুন করে বলেন নাই, হিট দিয়ে কথা বলেন নাই। আজকে আমি সুস্পষ্টভাবে দায়িত্ব নিয়ে বলছি, এই পার্লামেন্টের সৌন্দর্য বিধানের জন্য উনাকে দুঃখ প্রকাশ করতে হবে এবং উনার বক্তব্য সংসদের এই কার্যপ্রণালী থেকে এক্সপাঞ্জ করতে হবে। যদি এইটুকু করে আমরা বসবো, না হইলে এখানে বসা অপমান নিয়ে আমাদের এখানে বসার কোনো প্রশ্নই ওঠে না। আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, জাতীয় সংসদ জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করার জন্য সবাই আমরা দায়িত্ব পালন করছি। সংসদ দেশের গর্ব, জনগণের প্রতিষ্ঠান, হাউস অব দি পিপল। এই প্রতিষ্ঠান পরিচালিত হয় কিছু আইন কানুন রীতি নীতি অনুসারে। বিশেষ করে রুলস অফ প্রসিডিওর যদি ফলো করা না হয় তাহলে সংসদ কার্যকর থাকে না। আমি গভীর দুঃখের সাথে লক্ষ্য করছি যে ক্রমেই কিছু কিছু সদস্যের মধ্যে আমি অসহিষ্ণুতা লক্ষ্য করছি। জাতীয় সংসদ 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে। এখানে প্রত্যেকেরই কথা বলার স্বাধীনতা আছে। আপনারা সরকারি দলকে, বিরোধী দলের যেটা দায়িত্ব, সরকারের
নানা ধরনের ত্রুটি বিচ্যুতি সম্পর্কে আপনারা সঠিকভাবে বক্তব্য রাখছেন, আরও ভবিষ্যতে রাখতে পারবেন। কিন্তু একজন মন্ত্রীকে তার বক্তব্য তো শেষ করতে দিতে হবে। একজন মন্ত্রী তার বক্তব্য শেষ করার পরে আবার আপনারা দাঁড়ালে আমি পয়েন্ট অফ অর্ডারও দিতে পারি, পরবর্তী প্রশ্নোত্তর পর্ব তো জারি রয়েছে। সুতরাং কথা বলার সুযোগ এবং স্বাধীনতা আপনাদের রয়েছে। কিন্তু আমি দেখলাম যে বিরোধী দলের নেতা দাঁড়ালো, পিছন থেকে বেশ কয়েকজন দাঁড়িয়ে, তাদেরকে বসানোই যায় না। সংসদে তো কথা বলার জায়গা, কথার মাধ্যমে যুক্তির যখন চতুর্দিকে শেখ হাসিনার ফেরা না ফেরা নিয়ে অনেক আলোচনা, আওয়ামী লীগের অতি উৎসাহী বড় বড় নেতারা 20টি বিমান ভর্তি করে দেশে আসবেন, 200 সাংবাদিক নিয়ে আসবেন, এরকম প্রচারণা করছেন, তখন দেশে জেলে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতারা কি হতাশ হয়ে পড়ছেন? আমরা যদি সাবেক মন্ত্রী দীপু মনির কথাই ধরি, দীপু মনি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বক্তব্য দিয়েছেন তাতে মনে হতেই পারে তিনি প্রচণ্ড হতাশ হয়ে পড়েছেন। এই হতাশার সুর কি এমন যে তিনি বুঝে ফেলেছেন এখান থেকে আর মুক্তি সম্ভব নয়, রাজনৈতিক পট পরিবর্তন সম্ভব নয়, নাকি হতাশাটা শুধুমাত্র পারিবারিক? দীপুমণি আজকে আদালতে যেটা বললেন সেটা চলুন একটু বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি। সেটা তার একান্ত পারিবারিক ব্যাপার, নাকি তিনি আওয়ামী লীগের রাজনীতি নিয়েই হতাশ হয়ে পড়লেন? সাধারণত দীপুমণিকে বেশ শক্ত মনের অধিকারী হিসেবেই আমরা আওয়ামী লীগের রাজনীতিতে জানতাম। হঠাৎ করে তিনি এতটা হতাশ হয়ে পড়লেন কেন, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্যাল সাবেক মন্ত্রী দীপু মনির কথা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও তিনি। দীপু মনি অনেকদিন থেকেই কারাগারে। 2024 সালে সেই যে তিনি গ্রেপ্তার হয়েছেন, তারপর এখন পর্যন্ত কারাগারে। একাধিক মামলায় তার জামিন হয়েছে বটে, সব মামলাতেই তার জামিন চাওয়া হয়েছে, কিন্তু এত বেশি মামলা তার বিরুদ্ধে, প্রায় 38টি মামলা এখন পর্যন্ত। সেই 38টি মামলায় 21টি মামলায় জামিন হয়েছে। 5টি মামলায় কেন জামিন দেওয়া হবে না এই মর্মে হাইকোর্টের রুলও রয়েছে। বাকি আরও 17টি মামলায় জামিন হয়নি, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মামলা, সেই মামলায় হয়তো জামিন হওয়ার কোনো সম্ভাবনাও নেই। সেরকম একটা মুহূর্তে আজকে দীপু মনি আদালতকে বলেছেন তিনি তার সমস্ত জামিন আবেদন প্রত্যাহার করে নেবেন। তিনি আর জামিনে মুক্ত হতে চান না, তার জামিন প্রয়োজন নেই। কেন তিনি বলছেন, গণমাধ্যম কি বলছে, কালবেলার এই শিরোনামটা দেখে নিন। এখন আর আমি জামিন চাই না, আবেদন প্রত্যাহার চাই ট্রাইব্যুনালে দীপু মনি। কালবেলা যখন এই কথা বলছে তখন এই দীপুমণিকে নিয়ে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে একটি ফটোকার্ড তৈরি করেছে। ডয়েচে ভেলের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, 39 বছরের জীবনসঙ্গীর শেষ সময়ে কাছে থাকতে পারিনি, এখন আমার বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়েছে, আমি আর কার কাছে যাব? দীপু মনি, অর্থাৎ তার এই বক্তব্যে কিন্তু বোঝা যায় যে তার এই হতাশাটা মূলত পরিবার কেন্দ্রিক। কদিন আগেই তার স্বামী তৌফিক নওয়াজ তিনি মারা গেছেন। পঙ্গুত্ব তার ছিল, তিনি হুইল চেয়ারে ছাড়া চলতে পারতেন না এবং একা কোনো মুভমেন্টই করতে পারতেন না। সেরকম অবস্থায় দীর্ঘদিন চিকিৎসা, হাসপাতাল সব মিলিয়ে তিনি মারা গেলেন। দীপুমণিকে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হলো। তিনি 12 ঘন্টার সময় স্বামীর নিথর দেহের আশেপাশে কাটালেন। এখন তিনি আদালতে বলছেন যে তার আর জামিন প্রয়োজন নেই, তার জামিনের প্রয়োজন ফুরিয়ে গেছে। অর্থাৎ যে স্বামীর শেষ সময়ে তিনি স্বামীর সেবা করতে পারেননি, স্বামীর সেবা করার জন্য তার জামিন প্রয়োজন ছিল, সেই প্রয়োজনটা ফুরিয়ে গেছে যেহেতু স্বামী মারা গেছে। কালবেলা কি বলছে, স্বামী তৌফিক নওয়াজ খান গত 28 আগস্ট মারা যান, তাই এখন আর বাসায় যাওয়ার তাড়া নেই সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির। ট্রাইব্যুনালে একে তিনি এই সব কথা বলেছেন। 24-এর গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় বৃহস্পতিবার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জামিন শুনানির দিনও ধার্য ছিল। তিনি বলেন, আমি 2 বছর ধরে কারারুদ্ধ আছি, গত এপ্রিল মাসে আমার জামিন আবেদন করা হয়েছে, এখন আমি আর জামিন চাই না, আমি জামিন আবেদন প্রত্যাহার করতে চাই। ট্রাইব্যুনালে জামিন শুনানি শুরু করার আগে কথা বলার অনুমতি চান দীপুমণি।
তাকে ট্রাইব্যুনালে কথা বলার অনুমতি দেন। পরে ট্রাইব্যুনালের এজলাসের কাঠগড়ায় থাকা মাইক্রোফোনে দীপুমণি এসব কথা বলেন। দীপুমণি বলেন, এর আগে জামিন আবেদন শুনানির সময় ট্রাইব্যুনাল বলেছিলেন বাসায় গিয়ে কি করবেন। এখন আমার আর বাসায় যাওয়ার দরকার নেই। আমার স্বামী তৌফিক নেওয়াজ 7 বছর শয্যাশায়ী ছিলেন। তার বাকশক্তিও ছিল না, কোনো কথা বললে চোখের পলক ফেলে উত্তর দিতেন তিনি। আমি 5 বছর সরকারি দায়িত্ব পালনের সময় শয্যাশায়ী স্বামীর যত্ন নিয়েছি। এই অবস্থায় বাড়ি ছেড়ে আমার স্বামীকে 2 বছর অজ্ঞাত স্থানে থাকতে হয়েছে। আশ্রিত অবস্থায় ছিলেন, আমিও যত্ন নিতে পারিনি। এ জীবন তিনি মেনে নিতে পারেননি। শারীরিক অবস্থার অবনতি হলে 4 মাস আগে তার স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয় বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, তখন তার কাছে যাওয়ার আবেদন করেছিলাম, জামিনের আবেদন করেছিলাম। 39 বছরের জীবনসঙ্গীর শেষ সময়ে কাছে থাকতে পারিনি। এখন আমার বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়ে গেছে। আমি আর কার কাছে যাব? সন্তানরা জামিন চায়, আমার বাসায় যাওয়ার আর তাড়া নেই। তখন ট্রাইব্যুনাল বলেন, তারা খুবই ব্যথিত। দীপুমণির আবেদনের যৌক্তিকতা আছে, কিন্তু তাদের আরও অনেক বিষয় বিবেচনায় নিতে হয়। দীপুমণির জামিন শুনানির জন্য আগামী 17 সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করা হয়েছে, কিন্তু দীপুমণি বলেছেন আমার আর জামিনের প্রয়োজন নেই। তার এই বক্তব্যে স্পষ্ট বোঝা যায় যে ব্যাপারটা তার ইমোশনাল ব্যাপার, স্বামীর অসুস্থতার ব্যাপার, পারিবারিক ব্যাপার। কিন্তু শুধুই কি এটা পারিবারিক ব্যাপার? দীপুমণি কি 2 বছর কারাগারে থাকতে থাকতে আদতে হতাশ হয়ে পড়েছেন? তিনি কি ভাবছেন যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন আর সম্ভব নয় সহসা, সেই কারণে তিনি হতাশ হয়ে পড়েছেন? যদি হতাশ হয়ে পড়েন, যদি ট্রাইব্যুনালের যে মামলা, সেই মামলায় তার বিচার হয়, সাজা হয়, তাহলে সেই সাজা ভয়ানক সাজা হতে পারে, সেটা নিশ্চয়ই তিনি জানেন। সেটা জেনেও তাহলে কি তিনি নিজের জীবনের ওপরেও মায়া ত্যাগ করে ফেললেন? মানুষ কখনো কখনো এমন সময় আসে যখন প্রচণ্ড হতাশায় নিজের সম্পর্কে সচেতনতা হারিয়ে ফেলেন এবং নিজের জীবনের মূল্য আর নেই, এই ভাবনা তার মাথার মধ্যে কাজ করে। দীপুমণিরও কি সেটা হচ্ছে? আমরা জানি না। তার এই ফিলিংসটা যদি পারিবারিক, একান্তই পারিবারিক ব্যাপার হয়, স্বামী সংক্রান্ত ব্যাপার হয়, তাহলে ঠিক আছে, সেটা তার হতেই পারে। একজন স্ত্রী হিসেবে স্বামীর শেষ সময়ে কাছে থাকতে পারেননি, এমনই অভাগা তিনি, রাজনৈতিক কারণে তাকে জেলে থাকতে হচ্ছে, সেটা একটা ব্যাপার। কিন্তু সামগ্রিক আওয়ামী লীগের রাজনীতি নিয়ে যদি হতাশ হয়ে পড়েন, তাহলে এই সিগন্যালটা তার যারা নেতাকর্মী তাদেরকেও কিন্তু হতাশ করে ফেলবে। আমরা জানি না আসল ঘটনা কোনটা। দর্শক, আপনি কি অনুমান করতে পারেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।